আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ করল চীন। ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জামায়াতের সেক্রেটারির। 10 কবির কবিতা নিয়ে সমধারার আয়োজনে ঘরের মানুষ কবিতার মানুষ। অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে মিরসরের সেবা আধুনিক হাসপাতালের ডেন্টাল বিভাগের যাত্রা শুরু। এবং সুস্থ সংস্কৃতির চর্চায় বাংলা নববর্ষ উদযাপনে জাসাকের সংবাদ সম্মেলন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। শনিবার থেকে এই শুল্ক কার্যকর হবে। এর আগে চীন মার্কিন পণ্যের উপর 84% শুল্ক আরোপ করেছিল। চীনের অর্থমন্ত্রী এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য নীতি এবং মৌলিক অর্থনৈতিক আইন লঙ্ঘন করেছে। চীনের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি একতরফা জবরদস্তি, যা বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে। চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যুক্তরাষ্ট্রের আর কোনো শুল্কের জবাব দেবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে গত বৃহস্পতিবার থেকে চীন থেকে আমদানি করা প্রায় সব পণ্যের উপর 145% শুল্ক আরোপ করেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে নিয়ে নেতিবাচক মনোভাব বেড়েছে, এমনটাই উঠে এসেছে নতুন এক জরিপে। পিও রিচার্সের সাম্প্রতিক জরিপ অনুযায়ী 53% মার্কিনই এখন ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করছেন। 2022 সালের মার্চে করা এক জরিপে এই সংখ্যা ছিল 42%। জরিপের ফলাফল অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর গাজায় হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়েছে। হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজায় পাল্টা আক্রমণ শুরু করে, যা এখন গাজা যুদ্ধে পরিণত হয়েছে। এই পরিস্থিতির প্রভাব যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাবেও স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি দেখা যাচ্ছে। এছাড়া তরুণ বয়সে রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি বিরোধিতার হার বেড়েছে। বাংলাদেশের সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর হয়েছে যুক্তরাষ্ট্রের। এই চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারিকৃত এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয়। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 2025 সালের 8 এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির 54তম স্বাক্ষরকারী দেশ হয়। এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিবৃতিতে আরও বলা হচ্ছে, 50 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বিবৃতিতে বলা হয়েছে, আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে। 2020 সালে যুক্তরাষ্ট্র ও 7টি দেশ মিলে আর্টেমিস গঠন করে। এরপর বাংলাদেশ সহ মোট 54টি দেশ এই জোটে যোগ দিয়েছে। এই জোটের লক্ষ্য হলো শান্তিপূর্ণভাবে মহাকাশ অন্বেষণ সহ অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা। দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী রোকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত। তিনি আরও বলেন, জনমনে আতঙ্ক ছড়াচ্ছে পলাতক স্বৈরাচার। দেশ থেকে পাচার করা টাকা তারা এখন দেশের বিরুদ্ধে গুজব ছড়াতে খরচ করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে তাদের ষড়যন্ত্র থেমে নেই। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসের রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসী নারী ও শিশুকে হত্যা করে
আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগের ইতিহাসকে হার মানিয়েছে। ইসরায়েল গণহত্যা পরিচালনার মাধ্যমে পৃথিবীর মানচিত্রে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। এই সন্ত্রাসী রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের গড়িয়ে দিতে হবে। সমধারা পত্রিকার উদ্যোগে 10 জন কবির কবিতা নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান ঘরের মানুষ কবিতার মানুষ। শুক্রবার বিকাল 4টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সমধারার ঘরের মানুষ কবিতার মানুষের 11তম পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত কবিদের রচিত 5টি করে কবিতা আবৃত্তি করেন কবিরা। সমধারার এবারের পর্বে অংশগ্রহণ করছেন কবি মাহবুবা ফারুক, কবি পলিন রায়, কবি সাইম অনিন্দ, কবি জিনাত রশিদ, কবি উন্মুল খায়ের, কবি সারিতা চৌধুরী, কবি তুহিনা ফরুজ লাকি, কবি সাদাত হোসেন চৌধুরী, কবি শিরিন আক্তার শিলা ও কবি মোহাম্মদ আকাইদ নেওয়াজ। সমধারার সম্পাদক সালেক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপু মাহমুদ, বাবুল আনোয়ার, সম শামসুল আলম। মিরসরাই পৌর সদরে সেবা আধুনিক হাসপাতালে এবার যাত্রা শুরু করল ডেন্টাল বিভাগ। শুক্রবার বিকালে ফিতা কেটে ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে। এই ডেন্টাল বিভাগে প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডেন্টাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, বারোয়ারহাট কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মাওলানা নিজামুদ্দিন আনসারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন সহ গণ্যমান্য আরও অনেকেই। পহেলা বৈশাখ উপলক্ষে সুস্থ সংস্কৃতির চর্চায় বাংলা নববর্ষ উদযাপনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। শুক্রবার দুপুরে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে কবি মুহিব খানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অপসংস্কৃতি বদলানোর দাবিও জানান। শোভাযাত্রার নামে বিভিন্ন রকমের প্রতিমার উপস্থিতি এটা মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম এটাকে গ্রহণ করে না। প্রকৃত মুসলমানরা এটাতে বুক ভরা আনন্দ থাকলেও সেখানে মন খুলেও অংশগ্রহণ করতে পারে না। তারপর মঙ্গল প্রদীপ একটা সুনির্দিষ্ট ধর্মীয় আচার, এটা বাঙালি সংস্কৃতির দেশের 16 কোটি মানুষের জন্য প্রযোজ্য নয়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে বাংলাদেশের ডে প্যারেডে 13 এপ্রিল এবং মিশিগানে 12 ও 13 এপ্রিল ভ্রাম্যমাণ কনসুলেট সার্ভিস। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলার নতুন বছরকে বরণের আমেজে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশের ডে প্যারেড হবে আগামী 13 এপ্রিল। হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটসের সহায়তায় বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এই প্যারেড অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের 69 স্ট্রিট সংলগ্ন সিটির পার্কিং এরিয়া থেকে শুরু হয়ে 37 অ্যাভিনিউ ধরে প্যারেডটি যাবে 86 স্ট্রিটে। গত বুধবার সন্ধ্যা 8টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আয়োজনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সকলকে বাংলাদেশের ডে প্যারেডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যারেডের মার্শাল গোল্ডেন এজ হোম কেয়ারের সিও শাহনেওয়াজ, প্যারেড কমিটির প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ সহ অন্যান্যরা। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্যারেড কমিটির আহ্বায়ক ফাহাতে সুলাইমান। নো ভিসা রিকোয়ার্ড ই পাসপোর্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নি এই 3টি গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার লক্ষ্যে আগামী 12 ও 13 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে মিশিগানে আসছে কনসুলেট সার্ভিস। বাংলাদেশ সোসাইটি অফ মিশিগানের পক্ষ থেকে গত 6 এপ্রিল সংবাদ সম্মেলন করে 2 দিনের এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আল ইহসান মসজিদের ব্যাংকুইট হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মিশিগান সংগঠনের প্রধান সমন্বয়ক দেওয়ান আকমল চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি সেলিম আহমদ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিন্টো। সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ারেন সিটির ইস্ট 10 মাইল সড়কস্থ আল ইহসান ইসলামিক সেন্টারে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই সেবা দেবে ওয়াশিংটন দূতাবাস। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।